আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, সময় মতো খেলে 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। উত্তরে তিয়ান বলে উঠল, এমনিতে টেনশনের কোনো কারণ নেই তো ডক্টর? ডাক্তারের কথা শুনে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল তিয়ান, এই ওষুধগুলো সময় মতো খাবেন, তবেই ঠিক হয়ে যাবেন। বলেই ঔষধ লেখা পৃষ্ঠাটা ছিঁড়ে এগিয়ে দেয় বর্ষার দিকে। বর্ষা ধরার আগেই তিয়ান কাগজটা ধরে বলে উঠল, ঠিক আছে ডক্টর। অতঃপর ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায় বর্ষা আর তিয়ান। দরজা থেকে বেরিয়েই বলে উঠল তিয়ান, আপনি এখানটায় দাঁড়ান বর্ষা ভাবি, আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি। প্রতি উত্তরে বর্ষা কিছু বলার আগেই চলে যায় তিয়ান। তিয়ানের কাছে বর্ষা হতাশ হয় একটু, তবে বেশি ভাবল না, চুপটি করে বসল সে তার পাশেই থাকা চেয়ারটায়। পায়ের চেয়ে হাতে বেশি চোট পেয়েছে বর্ষা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারলেও হাত নাড়াতে প্রচণ্ড কষ্ট হচ্ছে বর্ষার। হঠাৎই ফোনটা বেজে উঠল বর্ষার। ওপরে মায়ের নাম্বার দেখে খুশি মনে ফোনটা তুলে আস্তে আস্তে এগিয়ে যায় সামনে। নিজের অবস্থার কথাটাকে পুরোপুরি চেপে গিয়ে বলে সে, হ্যালো মা, কেমন আছো তুমি? মেয়ের কথা শুনে অপর প্রান্তে কান্না ভেজা গলায় বলে বর্ষার মা, তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল, কতদিন হয়ে গেল তোকে দেখি না। প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারছে না বর্ষা। হঠাৎই বর্ষার তার থেকে কিছুটা দূরে শুভ্রের মতো কাউকে দেখলো বলে মনে হলো। বর্ষা বেশ কৌতূহলী এগিয়ে গেল সামনে। সত্যি সত্যি শুভ্রকে দেখে বেশ অবাক হয়ে পিছু নেয় তার। শুভ্র হসপিটালে কি করছে? কেবিন নাম্বার 412-তে হাতে কিছু খাবারের প্যাকেট নিয়ে ঢুকে পড়ে শুভ্র। শুভ্রের কাজে বর্ষাও মাকে পরে কথা বলবে এমনটা বলে ফোনটা কেটে এগিয়ে যায় সামনে। তারপর যা দেখলো তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম, কারণ শুভ্র একটা মেয়েকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। বর্ষা মেয়েটাকে চেনে না, এর আগে দেখেনি। এর আগে যখন শুভ্রের বন্ধুরা এসেছিল তখন এই মেয়েটাকে দেখেনি। তাহলে এই মেয়েটি কে? শুভ্র তাহলে অফিসের নাম করে মিথ্যে বলে এখানে এসেছে, কিন্তু কেন? হুট করেই মেয়েটা জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র তেমন কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটির। এদিকে শুভ্রদের এমন কাণ্ড দেখে বুকের মাঝে ছ্যাদ করে উঠল বর্ষার। চোখের কোণায় এসে ভর করেছে নোনা পানি। তাহলে কি শুভ্র এই কারণেই বিয়ে করতে চাইছিল না তাকে? কিন্তু আর ভাবল না বর্ষা, মাথা ভন ভন করছে তার, সবকিছু যেন শূন্য মনে হচ্ছে তার। তাহলে সে যেটার ভয় পেয়েছিল তাই হলো। এমন সময় সেখানে উপস্থিত হলো তিয়ান। বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল সে, বর্ষা ভাবি, আপনি এখানে কি করছেন? সাথে সাথে চমকে উঠল বর্ষা। দরজা দিয়ে ভেতরে এক পলক তাকালো সে। এদিকে হুট করেই তিয়ানের গলা সাথে বর্ষার নাম শুনে চমকে উঠল শুভ্র। তৎক্ষণাৎ সামনের মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। দরজা খুলে সত্যি সত্যি বর্ষা আর তিয়ানকে দেখে অবাক হয়ে বলল সে, বর্ষা। সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকালো বর্ষা। চোখ ছলছল করছে তার। তিয়ান শুভ্রকে দেখে বেশ অবাক হয়ে বলল, তুই এখানে? না মানে। শুভ্র আর কিছু বলার আগেই বর্ষা বলে উঠল, কিছু বলতে হবে না আপনাকে। এতটুকু বলে তিয়ানকে উদ্দেশ্য করে বলল বর্ষা, আমায় একটু বাইরে নিয়ে যাবেন? তিয়ান, আমার শরীরটা ভালো লাগছে না। কিন্তু বর্ষা। কোনো কিন্তু নয়, আর আপনি না পারলে আমি একাই চলে যাচ্ছি। বলেই আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো বর্ষা। বর্ষার হাতে পায়ের অবস্থা দেখে বলল শুভ্র, কি হয়েছে ওর? আর বলিস না, রাস্তায় একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করেছে। ও ভাগ্যিস আমি তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোকে তো কতবার ফোন করলাম, তুই ধরলি না।
প্রতি উত্তরে শুভ্র কিছু বলবে তার আগেই বর্ষা বলে উঠল। আপনি আমায় নিয়ে যাবেন তিয়ান, নাকি আমি একাই চলে যাব? শুভ্র বুঝতে পেরেছে বর্ষা তাকে আর নীলিমাকে দেখে ফেলেছে। অতঃপর শুভ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল তিয়ান আর বর্ষা। আর শুভ্র নির্বিকার হয়ে বর্ষার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, তুমি আমায় ভুল বুঝলে বর্ষা? নির্ঘুম রাতে হিয়াদের বাড়ি থেকে কয়েক কদম দূরে গাড়িতে বসেছিল নির্মল। এমন সময় হুট করেই কোথা থেকে হিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। আকস্মিক হিয়ার এমন কাণ্ডে চোখ বড় বড় হয়ে যায় নির্মলের। তৎক্ষণাৎ অবাক হয়েই বলে সে, কি হলো তোমার? বিস্মিত ভরা চেহারা নিয়ে তাকিয়ে আছে নির্মল হিয়ার দিকে। সে ভাবেনি এই মুহূর্তে হুট করে কোথা থেকে হিয়া এসে তাকে জড়িয়ে ধরবে। নির্মল বেশ অবাক হয়েই আবারও প্রশ্ন করে বসল হিয়াকে, বলল, কি হয়েছে তোমার? এবারও নিশ্চুপ হিয়া। হিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল নির্মল, কি হলো? তুমি কথা বলছো না কেন? প্রতি উত্তরে নির্মলের দিকে নিশ্চুপ হয়ে তাকায় হিয়া। যা দেখে নির্মল বলে, তুমি না বললে আমি বুঝবো কি করে? নির্মলের কথা শুনে হিয়া হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল, আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না তো নির্মল? এবার নির্মল সত্যি হতবাক। এই নির্ঘুম রাতে হুট করে হিয়ার এমন অদ্ভুত কথা শুনে যেন সত্যি নির্বিকার নির্মল। নির্মল বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল, তুমি এত রাতে এই কথাটা বলার জন্য এখানে এসেছো হিয়া? আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন না প্লিজ। কি উত্তর দিব? এটা কোনো প্রশ্ন হলো? বিরক্ত হলো হিয়া। এই লোকটা সোজা কথাটা সোজাভাবে বলতে পারে না কেন? হিয়া কিছুটা বিরক্তির স্বর নিয়েই বলল, আপনাকে যে প্রশ্নটা করেছি তার হ্যাঁ বা না বলতে পারছেন না কেন? নির্মল চুপ রইল, কিছু বলল না। নির্মলকে চুপ থাকতে দেখে বেশ নির্বিকার স্বর নিয়ে বলল হিয়া, কি হলো, আপনি কথা বলছেন না কেন? হিয়ার কথা শুনে শীতল দৃষ্টিতে তাকালো নির্মল হিয়ার দিকে। তারপর ওর দুগাল চেপে ধরে শীতল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? নির্মলের কাছে হিয়া ছলছল চোখে নির্মলের দিকে তাকিয়ে বলল, আপনি আমার ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো ভালোবেসে ফেলবেন না তো নির্মল? হতাশ নির্মল। এই মেয়ের নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে, না হলে কি সব ভুলভাল বকছে। নির্মল হতাশা ভরা চেহারা নিয়েই বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হিয়া? কি সব উল্টাপাল্টা বকছো? আপনি আমার কথার সরাসরি জবাব কেন দিচ্ছেন না? বলুন না, আমার ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো ভালোবাসবেন না? এবার নির্মল কিছুটা ভেবে বলল, ভালোবাসলেই বা কি? তুমি তো আমায় ভালোবাসো না। নির্মলের কথা শুনে বুকটা ছ্যাদ করে উঠল হিয়ার। ফট করেই আবারও শক্ত করে জড়িয়ে ধরল সে নির্মলকে। তারপর কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল, এভাবে বলবেন না। আর কে বলেছে আমি আপনায় ভালোবাসি না? আমিও আপনায় ভালোবাসি নির্মল। বলতে বলতে কেঁদে ফেলে হিয়া। হিয়ার কাণ্ডে যেন চোখ বেরিয়ে আসার উপক্রম নির্মলের। চটজলদি হিয়াকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আরে তুমি কাঁদছো কেন? আমি তো মজা করে বলেছিলাম। এমন মজা কখনো করবেন না নির্মল। আমার ভীষণ কষ্ট হচ্ছে। কেন হচ্ছে জানি না, কিন্তু কষ্ট হচ্ছে। বুক চিরে কান্না পাচ্ছে। বলেই কাঁদতে লাগলো হিয়া। হিয়ার কাণ্ডে নির্মল বিস্মিত। তৎক্ষণাৎ হিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল নির্মল, ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। আর এখন তুমিও তো আমায় ভালোবাসো বললে, তাহলে বিয়েটা করে ফেলি। নির্মলের কথা শুনে হিয়া কান্না ভেজা কণ্ঠ নিয়েই বলল, আপনি আমি বিয়ে করব কেন? যা বাবা, এক্ষুনি তো বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে বিয়ে করবে না কেন? ভালোবাসি বলেছি, বিয়ে করব এমনটা তো বলিনি। হতবাক নির্মল। খানিকটা বিরক্তি নিয়ে সে বলল, বিয়ে না করলে আমি অন্য মেয়েকে ভালোবেসে ফেলবো, তারপর কাঁদলেও আমাকে পাবে না। নির্মলের এবারের কথা শুনে আরও উচ্চস্বরে কেঁদে উঠল হিয়া। হিয়ার কাণ্ডে আশেপাশে তাকালো নির্মল। এত রাতে হিয়ার এমন পাগলামি দেখে সত্যি নিরাশ নির্মল।
নির্মল হিয়ার মুখ চেপে ধরে বলল, শ্শ্, এত জোরে কাঁদছো কেন? আশেপাশের লোকজনকে কি জানাতে চাইছো আমরা এখানে আছি? হিয়া শুনল, থেমে গেল নিরালায়। হিয়াকে থামতে দেখে নির্মল মুখ থেকে হাত সরিয়ে বলল, একদম কাঁদবে না। আর কখন থেকে উল্টাপাল্টা বকে চলেছ? তুমি জানো না এই নির্মল হিয়া ব্যতীত অন্য কাউকে চায় না, তাই চুপ থাকো। আর হ্যাঁ, তুমি চাও বা না চাও, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। হিয়া ধমকালো, সত্যি তো এতক্ষণ যাবৎ কি সব পাগলামি করছিল সে? মাথার তারগুলো বোধহয় সত্যিই ছিঁড়ে গিয়েছিল তার। ছি ছি, নিশ্চয়ই রাতের বেলা তাকে ভূতে ধরেছিল। হিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল নির্মল। কি হলো, কিছু বলছো না কেন? প্রতি উত্তরে নির্বিকার হয়ে বলল হিয়া, কি বলবো? কিচ্ছু বলতে হবে না, শুধু এটা বলো, আজ রাতে কি এখানে থাকার পরিকল্পনা করেছো? বাড়ি যাবে না, নাকি আমাকে ছাড়া আর থাকতে পারছো না? বলেই হেসে ফেলল নির্মল। নির্মলের হাসিতেই চোখ আটকে যায় হিয়ার। লোকটা কি সুন্দর হাসে। হিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজের হাসি থামিয়ে বলল নির্মল। কি দেখছো? নির্মলের কথা শুনে হিয়া আনমনেই বলে উঠল, আপনাকে। সঙ্গে সঙ্গে চমকালো নির্মল। মুচকি হাসল নীরবে। দূরত্ব কমিয়ে কাছাকাছি হলো দুজন। নির্মল হিয়ার কানের কাছে মুখ নিয়ে শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলল, তুমি যে আমাতে বড় আসক্ত হয়ে গেছো, তা কি তুমি জানো? চমকে উঠল হিয়া। নির্বিকার চোখে তাকালো সে নির্মলের চোখের দিকে। হিয়া তাকাতেই আবারও বলে উঠল নির্মল, এত প্রেমে পড়ো না প্রিয়দর্শিনী, পরে কিন্তু বিপদে পড়ে যাবে। প্রতিবার নির্মলের এমন শীতল ভেজা কথা শুনে চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারল না হিয়া। আনমনেই বলে উঠল সে, আপনি পড়েছেন কি বিপদে? হাসল নির্মল, তারপর বলল, পড়েছি বলে তো তোমায় সাবধান করছি। আবারও থমকে গেল হিয়া। এই লোকটার সাথে কথা বলে কোনো কালেই পেরে ওঠেনি হিয়া, আজও তার ব্যতিক্রম কিছু হলো না। থেমে গেল হিয়া, আর কিছু বলল না। এমনিতেও নিজের পাগলামিতে নিজেই লজ্জিত আজ। আকাশটা কালো, মেঘ জমেছে অল্প। যদিও সময়টা বিকেল পেরিয়ে সন্ধ্যার কাছাকাছি, চারপাশে শীতল ভেজা বাতাস বইছে খুব। গাছের পাতারাও নড়ে চড়ে উঠছে বারংবার। এসবের ভিড়েই বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে বর্ষা। নির্বিকার সে, চোখের পানি শুকিয়ে গেছে অনেক আগেই। বুকের ভেতর দগদগ করছে, সাথে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে খুব। বর্ষা কল্পনাও করতে পারেনি শুভ্র তাকে ঠকাবে। অবশ্য ঠকাবে বললে ভুল হবে, শুভ্র তো কোনোদিন তাকে ভালোই বাসেনি। বিয়ের আগেই তো ডিভোর্স নিয়ে কথা বলেছিল। এবার বর্ষা বুঝতে পেরেছে শুভ্র কেন বিয়েটা করতে চায়নি। শুভ্র তাকে ঠকায়নি, শুভ্র তো এই বিয়েটাই করতে চায়নি। তাহলে শুভ্র কি করে ঠকালো? পরিবারের চাপে পড়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, এক প্রকার বলা যায়। এই মুহূর্তে বর্ষার মনে হচ্ছে শুভ্র সেদিন ফিরে না আসলেই ভালো হতো। কিন্তু সেদিন তো শুভ্র চলে যাওয়াতে বড্ড অভিমান হয়েছিল তার বেলা। বর্ষা ভাবল, অনেক কিছুই ভাবল। মাথার ভেতর হাজার হাজার কথা যেন কিলবিল করছে তার। শুভ্র তাকে ঠকায়নি, শুভ্রের দোষ দিলে একদমই ভুল হবে। তার কোনো রাইট নেই শুভ্রকে কিছু বলার। সব গল্পই যে বিয়ের পর তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এমনটা নাও হতে পারে। দুদিন আগেও শুভ্রের আচরণে মনে হয়েছিল বর্ষার শুভ্র হয়তো নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তাকে। কিন্তু না, তার ধারণা ভুল ছিল। শুভ্র কোনো কালেও তাকে ভালোবাসেনি, হয়তো কোনোদিন ভালোবাসবেও না। এমন সময় সেখানে দৌড়ে আসলো শুভ্র। বর্ষার দিকে এগিয়ে এসে হতভম্ব গলায় বলল সে। বর্ষা, সাথে সাথে ছলছল চোখে পেছনে ঘুরে তাকালো বর্ষা। বর্ষা তাকাতে দেখে শুভ্র বলে উঠল। তুমি যা দেখেছো। আর কিছু বলার আগেই হাত দেখিয়ে থামিয়ে দেয় বর্ষা শুভ্রকে। তারপর বলে, আমি কি আপনাকে কিছু বলেছি শুভ্র? তাহলে কৈফিয়ত কেন দিচ্ছেন? কিন্তু বর্ষা, আপনার কোনো দোষ নেই শুভ্র, সব দোষ আমার।
আর তার থেকেও বড় কথা, আমি হলাম আপনার জীবনে উটকো ঝামেলা। আমার জন্য আপনি কতবার আঘাত পেয়েছেন বলুন তো। তুমি আমায় ভুল বুঝছো বর্ষা।